সন্ত্রাসী আখ্যা মোদির রাজনৈতিক কৌশল ভারতে বিরোধী পক্ষকে কতটা প্রতিবাদী করছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। হিন্দুত্ববাদী ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চলমান রেখেছে মোদি। তার দেশে এটা চাপিয়ে দিয়ে সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে নাস্তানাবুদ করছে প্রতিনিয়ত। এতদিন আমরা যেটা দেখেছি, মোদির এই রাষ্ট্রীয় সন্ত্রাস বিরোধী পক্ষরাও সাপোর্ট করে যাচ্ছিল, না হলে কিভাবে সেখানে মুসলমান, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের ওপর হত্যা নির্যাতন চালায়? এর কোনো বিচার তো নেই, ন্যূনতম সম্মানটুকু পায় না তারা। এক দুর্বিষহ অবস্থা সেখানে। তবে এবার জানা গেল, মোদির এই স্বেচ্ছাচারিতার কারণে মোদির বিরোধী পক্ষ ধীরে ধীরে ঘায়েল হতে শুরু করেছে। দিন শেষে মানুষ মানবতার কথাই বলতে পছন্দ করে। হত্যা, খুন, পিটিয়ে পঙ্গু করা, ধর্মীয় আচার পালনে বাধা দেয়া, তিরস্কার করা ইত্যাদির বিরুদ্ধেই মানুষের বিবেক জেগে ওঠে। তেমনি এক বিবেক কথা বলে উঠেছে, মোদিকে সাহস করে বলেই ফেলেছে মোদি সন্ত্রাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী বলে সম্বোধন করার পর তার ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে বলেন, আমি বলিনি তিনি একজন সন্ত্রাসী। আমি বোঝাতে চেয়েছি মোদি সবসময় মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে ভয় দেখান। ইডি, আয়কর বিভাগ ও সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো তার হাতে। তিনি সেগুলোর অপব্যবহার করছেন। এই প্রেক্ষাপটেই আমি বলেছি তিনি সন্ত্রাস সৃষ্টি করছেন। মঙ্গলবার 21 এপ্রিল তামিলনাড়ু নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও এআইএডিএমকে জোটের সমালোচনা করতে গিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেন, কিভাবে এই এআইএডিএমকের লোকজন মোদির সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসী। তার দল সাম্য ও বিচারে বিশ্বাস করে না। তাদের সঙ্গে হাত মেলানোর অর্থ হল গণতন্ত্র এবং অন্যদুরাই কামরাজ ও আম্বেদকরের দর্শনকে দুর্বল করা। কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির পক্ষ থেকে কংগ্রেসকে আরবান নকশাল পার্টি হিসেবে অভিহিত করা হয়েছে। এর 2 দিন আগে প্রধানমন্ত্রী মোদি নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের সমালোচনা করে ভ্রূণ হত্যার মতো শব্দ ব্যবহার করেছিলেন। গেল মার্চের ঘটনা। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের কারণ কি? তার স্বাধীনচেতা মনোভাব, যা কেন্দ্রীয় সরকারের পছন্দ হচ্ছিল না। সেই কারণেই তাকে কি পদত্যাগ করতে বলা হয়েছিল? প্রায় 1 বছর ধরে চলা এই রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়েছেন শিবসেনা উদ্ধব নেতা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। সদ্য প্রকাশিত এক বইয়ে সেই রহস্য উদ্ঘাটন করে রাউত লিখেছেন, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে হঠাৎ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণে উদ্যত হওয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সক্রিয় হয়ে ওঠে। উপরাষ্ট্রপতির ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তিনি পদত্যাগে বাধ্য হন। সঞ্জয় রাউতকে বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে ইডি গ্রেপ্তার করেছিল 2022 সালে। 100 দিন মুম্বাইয়ের আর্থার জেলে বন্দী থাকার পর তিনি জামিনে মুক্তি পান। কারাবাসের দিনগুলোর অভিজ্ঞতা লিপিবদ্ধ করে মারাঠি ভাষায় তিনি একটি বই লিখেছেন, নরকাটলা স্বর্গ, যার অর্থ নরকের স্বর্গ। সেদিন সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সেই বইয়েরই ইংরেজি অনুবাদ আনলাইকলি প্যারাডাইজ এর মোড়ক উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অর্থাৎ এএপি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, সেই দলের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ওব্রায়ান, সাকেত গোখলে, বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। ধনখড় যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, ইস্তফা দিতে তাকে যে বাধ্য করা হয়েছিল, এই জল্পনা রাজনৈতিক মহলে শুরু থেকেই ছিল। কিন্তু কি কারণে সেই পদক্ষেপ
এতদিন জানা যায়নি। সঞ্জয় এই বইয়ে তারই উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মরুরাজ্য রাজস্থানের জয়পুরে ধনখড় দম্পতি নিজেদের বাড়ি বিক্রি করে দেন। বাড়ি বিক্রির কিছু টাকা তারা নাকি বিদেশে পাঠিয়েছিলেন। ইডি সেই তথ্য জোগাড় করে। সরকারের বিরুদ্ধে ধনখড় কিছু পদক্ষেপ করতে চলেছেন অনুমান করে ইডি সেই ফাইল তার কাছে পেশ করে এবং পদত্যাগ করার ইঙ্গিত দেয়। বইয়ে সঞ্জয় লিখেছেন, ধনখড় প্রাথমিকভাবে সেই প্রস্তাবে আপত্তি জানালে ইডির খানাতল্লাশি বেড়ে যায়। তিনি অসহায় বোধ করতে থাকেন। একসময় ইস্তফা দিতে বাধ্য হন। জগদীপ ধনখড় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। পদত্যাগের কারণ ছিল ভগ্ন স্বাস্থ্য। শুধু ধনখড়ই নন, ওই বইয়ে আরও অনেক পুরনো বিতর্কের উপস্থাপনা করা হয়েছে, যেমন দেশের সাবেক নির্বাচন কমিশনার অশোক লাভাসার পদত্যাগ। 2019 সালের লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছিল। সে সময় মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুনীল অরোরা। ওই সময় অশোক লাভাসা ছিলেন 3 সদস্যের কমিশনের অন্যতম সদস্য। কমিশনের 2 সদস্য মোদী ও শাহকে ক্লিন চিট দিলেও লাভাসা ভিন্ন মত পোষণ করেছিলেন। তার মতে মোদী শাহ আচরণবিধি লঙ্ঘন করেছিলেন এবং সেই ভিন্নমত তিনি লিপিবদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তা তাকে করতে দেওয়া হয়নি। এরপর লাভাসার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়, জেরা করা হয়, তল্লাশি চালানো হয়। 2020 সালে অশোক লাভাসা নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে সরে দাঁড়ান ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থাৎ এডিবির ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দেন। সঞ্জয় রাউত এই বিষয়টিরও উল্লেখ করেছেন তার বইয়ে। তিনি লিখেছেন, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের 8টি অভিযোগ কমিশনের কাছে এসেছিল। লাভাসা চেয়েছিলেন নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা অটুট রাখতে। তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তিনি সেই চাপের কাছে মাথা নোয়াতে চাননি। সেই কারণে প্রত্যাশিতভাবেই লাভাসা ও তার পরিবারকে প্রচণ্ডভাবে ভুগতে হয়েছিল। ইডির তল্লাশি তাকে পদত্যাগে বাধ্য করেছিল। রাউত লিখেছেন, 2020 সালে অশোক লাভাসা নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। তারপরও তার ওপর নজরদারি জারি চলেছিল। কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ইউপিএ সরকারের আমলে গুজব ছড়িয়েছিল গোধরা কাণ্ডের পর গুজরাট দাঙ্গার জন্য নরেন্দ্র মোদী গ্রেপ্তার হতে পারেন। মোদী সেই সময় ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই ঘটনাবলীর উল্লেখ করে সঞ্জয় রাউত তার বইয়ে লিখেছেন, শারদ পাওয়ার তার বিরোধিতা করেছিলেন। শারদ পাওয়ার সেই সময় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মোদীর গ্রেপ্তারিতে তিনি মত দিতে পারেননি। রাউত লিখেছেন, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই বিষয়ে আলোচনার সময় পাওয়ার বলেন, রাজনৈতিক মতানৈক্য যাই থাকুক, একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠানো ঠিক নয়। রাউত লিখেছেন, অনেকেই ওই অভিমত সমর্থন করেছিলেন, মোদীকে কারাগারে পাঠানোর পক্ষে ছিলেন না। মোদী কি সেই বদান্যতা ও রাজনৈতিক নৈতিকতার কথা মনে রেখেছেন? বইয়ে অমিত শাহের প্রসঙ্গ এনেছেন সঞ্জয় রাউত। তার অভিযোগ, একাধিক মামলায় অভিযুক্ত অমিত শাহ শরণাপন্ন হয়েছিলেন শারদ পাওয়ার ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের। সে সময় শাহর জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। সেই কেন্দ্রীয় তদন্ত সংস্থায় তখন মহারাষ্ট্র ক্যাডারের এক কর্মকর্তা ছিলেন। তিনি শাহের জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন। অমিত শাহ তখন শারদ পাওয়ার ও বাল ঠাকরের কাছে যান। বাল ঠাকরেরকে তিনি বলেন, আপনি যদি বিচারককে বলেন উনি শুনবেন, আপনার অনুরোধ ফেলতে পারবেন না। রাউত লিখেছেন, বালা সাহেব ডেকে পাঠিয়েছিলেন শিবসেনার বিশিষ্ট নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী মনোহর যোশীকে। বিচারকের নাম ও তাকে কি বলতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল যোশীকে। সঞ্জয় লিখেছেন, তারপর থেকে অমিত শাহের রাজনৈতিক জীবনের লেখচিত্র বদলে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।